আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে অংশীদারি কারবারের হিসাব সংক্রান্ত রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখি আমরা। প্রশ্ন কি বলা আছে, এই যে এইখানে এক্স ওয়াই জেড তিনজন অংশীদার, তাদের মূলধনের পরিমাণ দেওয়া আছে এবং চলতি হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে। পাশাপাশি ক নাম্বারে বলেছে ওয়াইয়ের বার্ষিক বেতনের পরিমাণ কত। এই যে এইখানে এই নিচের দিকে ওয়াইয়ের মাসিক বেতন হচ্ছে প্রতি মাসে 250 টাকা। প্রতি মাসে যদি 250 টাকা হয়, এক বছরে 250কে 12 দিয়ে গুণ করে সম্ভবত 3000 টাকা হবে ক নাম্বারের উত্তর। ক নাম্বারের উত্তর তোমরা পারবে। আমি মূলত খ, এই যে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত কীভাবে করতে হয় লক্ষ্য করি। খ নাম্বারে লাভ লোকসান আবন্টন হিসাবের এই যে এক্স ওয়াই জেডের লাভ লোকসান আবন্টন হিসাব, এইভাবে আমরা ছক অঙ্কন করব। ডেবিট, ক্রেডিট, উপরে 3টা লাইন লিখব। এক্স ওয়াই জেডের লাভ লোকসান আবন্টন হিসাব 31শে ডিসেম্বর 2022 সালের সমাপ্ত বছরের জন্য, এইভাবে 3টা লাইন লিখব উপরে। ছক এখানে বিবরণ, টাকার কলাম 2টা টানলেও হয়, একটা টানলেও হয়, সমস্যা নেই। দুই দিকে একটা করে টাকার কলাম যদি টানি তাও হবে, আবার 2টা করে লিখলেও হবে। এবার আমরা একটা কাজ করি, উদ্দীপকটা নিয়ে আসি। উদ্দীপকে কি বলা আছে এই যে উপরে রেখে দিয়ে এই যে নিয়ে আসলাম। তো উদ্দীপকটা নিয়ে আসার ফলে আমাদের উপরের অংশ কিছুটা ঢাকা পড়ে গেছে, সমস্যা নেই, যেখানে উত্তর লিখবো সেটা ফাঁকা আছে। এইখানে প্রথমে আমরা লিখব বাম দিকে এই অংশীদারদের চলতি হিসাব মূলধনের সুদ, আর ডান দিকে লিখব নিট মুনাফা। নিট মুনাফা লেখার সময় এখানে লাভ লোকসান হিসাব লেখা যায়, বিশদায় বিবরণী লেখা যায়। তো আমি বিশদায় বিবরণী লিখে এই যে এইখানে অঙ্কের শেষে এই যে 31শে ডিসেম্বর 2022 তারিখের নিট আয় ছিল কত, 27,620 টাকা, এইটাই নিট মুনাফা এইখানে লিখব। তো এখানে বিশদায় বিবরণী লিখলেও হবে, লাভ লোকসান হিসাব লিখলেও হবে। এবার আমরা বাম দিকে লিখব অংশীদারদের চলতি হিসাব মূলধনের সুদ। যেহেতু এই অঙ্কে চলতি হিসাব করতে বলেছে, সেজন্য এখানে লিখতে হবে অংশীদারদের চলতি হিসাব মূলধনের সুদ। মূলধনের সুদ এক্স ওয়াই জেডের মূলধনের পরিমাণ ছিল এই যে উপরে ডান দিকে 90,000, 75,000 এবং 65,000, এটা মূলধন। আর মূলধনের সুদের পরিমাণ বলেছে এই যে 3 নাম্বার লাইনে এইখানে মূলধনের উপর 6% সুদ ধরতে হবে। তো 90,000-এর উপর 6% সুদ আছে, এক্স ওয়াই জেড লিখে নিই এখানে, এই যে এক্স ওয়াই জেড লিখে নিলাম। মূলধনের সুদ এক্সের হবে এই 6 নাম 54, অর্থাৎ 5,400 টাকা। ওয়াইয়ের হবে 75,000কে 6% হিসেব করলে হবে 4,500 টাকা, এবং 65,000কে 6% হিসেব করলে হবে 3,900 টাকা। এই হচ্ছে তিনজনের সুদ, 3টা যোগ করে এখানে লিখব। আচ্ছা, তো মূলধনের সুদ লেখার পরে এই অঙ্কে যে ঋণ আছে, এই যে 3 নাম্বার লাইনের শেষের দিকে জেড 1 জুলাই তারিখে 10,000 টাকা ঋণ নিয়ে এসছে। তো 10,000 টাকার উপর 6% হারে 6 মাসে সুদ হবে। এখানে লিখব জেডের চলতি হিসাব ঋণের সুদ। ঋণের সুদ 10,000 টাকার উপরে 6% কাটলে 600 টাকা হয়, তার অর্ধেক 300 টাকা হবে। আচ্ছা, আবার এই যে ওয়াই বেতন পাবে প্রতি মাসে যদি 250 টাকা হয়, 12 মাসে 3,000, এই 250কে 12 দিয়ে গুণ, 12 মাসে 3,000। তো ওয়াইয়ের চলতি হিসাব বেতন 3,000 টাকা লিখব। এই অঙ্কে আর কিছু কি আছে? উত্তোলনের সুদ নাই, উত্তোলনের সুদ থাকলে ক্রেডিট দিকে বসতো। তো এই অঙ্কে আর কিছু নাই, এখন আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার সময় যে দুই দিকে দাগ দিব, নিচে দাগ দেওয়ার পরে ডান দিক বড় 27,620 টাকা নিচে লিখব। তো এই 27,620 টাকা বাম দিকে নিয়ে আসবো, নেওয়ার পরে দুই দিকে ডাবল দাগ দিব। আচ্ছা, এবার এই 27,620 টাকা হতে 3টা বিয়োগ করব। 3টা বিয়োগ করার পরে যে টাকাটা হবে এইখানে লিখব, এবং এই টাকাটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। এটা 3 জনের মধ্যে ভাগ করে দিব, 3 জনের মধ্যে বন্টন করে দিব এক্স ওয়াই জেড। এই যে এইভাবে লিখব, অংশীদারদের চলতি হিসাব মুনাফার অংশ এক্স ওয়াই জেড। এবার আমরা এই 10,520 টাকা 3 জনের মধ্যে বন্টন করে দিব। এখন উপরে কিন্তু মুনাফা বন্টনের অনুপাত দেয়া নাই। যদি বন্টনের অনুপাত দেয়া না থাকে, তাহলে এই 10,520 টাকা 3 দিয়ে ভাগ করে বসবে। 3 দিয়ে ভাগ করে সমান পাবে 3 জনা। 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3,507 টাকা হয়, 3 জনের সমান পাবে। তারপর নিচে দাগ দিয়ে এই 3টা যোগ করে আবার এটার সাথে মিলে যাবে। এইভাবে আমরা এই লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে পারি। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বারে কি বলেছিল লক্ষ্য করি। এইভাবে খ নাম্বারের সমস্যার সমাধান করতে পারি। গ নাম্বারে বলেছিল ওয়াই আর জেডে চলতি হিসাব নির্ণয় করতে, ওয়াই আর জেড। তো যাই চলতি হিসাব নির্ণয় করার চেষ্টা করি। তার সাথে তার আগে একটি বিষয়, এই যে চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল ওয়াইয়ের 4,000 টাকা ডেবিট আর জেডের 6,000 টাকা ক্রেডিট। আচ্ছা, এই উদ্দীপকের অংশটা ওদিকে নিয়ে, তো
এই যে উদ্দীপকের অংশটা উপরে লিখে রাখলাম, এটা দেখে দেখে আমরা এখন অংশীদারদের বিশেষ করে চলতি হিসাব প্রস্তুত করব। তো চলতি হিসাব উত্তর গ, চলতি হিসাব ডেবিট ক্রেডিট, এবং এইখানে এই যে ওয়াই আর জেডের চলতি হিসাব, এইভাবে আমরা ছক অঙ্কন করব। তারপরে এইখানে প্রথমে একটি বিষয় লক্ষ্য করি, ওয়াইয়ের ডেবিট উদ্বৃত্ত 4000 টাকা, তাহলে ওয়াইয়ের যে 4000 এই দিকে লিখবো বাম দিকে ব্যালেন্স বিডি, আর জেডেরটা ডান দিকে লিখবো ব্যালেন্স বিডি, জেডেরটা ডান দিকে লিখবো ব্যালেন্স বিডি, এই 6000 টাকা জেডের ঘরে লিখবো, শেষের ঘরে জেডের ঘরে, কারণ এই যে 6000 টাকা জেডের ক্রেডিট, সেজন্য ক্রেডিট দিকে লিখলাম। আবার ওয়াইয়ের ডেবিট, তাহলে আবার এটাও ব্যালেন্স বিডি বলে ডেবিট দিকে লিখবো, এই 4000 টাকা ওয়াইয়ের ঘরে। ভালো করে লক্ষ্য করি, ওয়াইয়ের 4000 টাকা ডেবিট ছিল, তাই ডেবিট দিকে লিখেছি, জেডের 6000 টাকা ক্রেডিট ছিল, ক্রেডিট দিকে লিখেছি। আচ্ছা, এরপরে কি করব? এরপরে এই অঙ্কে মূলধনের সুদ বসবে, তারপরে উত্তোলন তো দেখছি না, এই অঙ্কে উত্তোলন নাই, না থাকলে লিখবো না, সমস্যা নেই। তো ডান দিকে আমরা মূলধনের সুদ লিখব, লাভ লোকসান আবন্টন হিসাব হেডিংয়ে লিখবো, তারপর মূলধনের সুদ। মূলধনের সুদ আমরা বের করেছিলাম, মনে আছে কত করে বের করেছিলাম, কিছুক্ষণ আগে লিখেছি, ওই টাকাটা এখানে নিয়ে আসবো। 4500 ওয়াইয়ের আর 3900 জেডের। কীভাবে? এই যে 7000 টাকার উপরে এই 6% ওয়াইয়ের 4500 টাকা, আর জেডের 65000 টাকার উপরে এই 6%, এই যে এটা। এরপরে এই অঙ্কে আরও আছে, ঋণের সুদ আছে, বেতন আছে। তো আমি এখানে এই ঋণের সুদ ও বেতন একবারে লিখলাম, আলাদা আলাদা লেখা যাবে, প্রথমে বেতন পরে ঋণের সুদ, এইভাবেও লেখা যাবে, সমস্যা নেই। তারপর বন্টনযোগ্য মুনাফা আছে, মুনাফার অংশ ওই যে 3507 টাকা করে হয়েছে, মুনাফার অংশ ওখান থেকে নিয়ে আসলাম। এই অঙ্কে আর তেমন কিছু নাই, বাম দিকে উত্তোলন বসে, উত্তোলনের সুদ বসে, কিন্তু এই অঙ্কে নাই। না থাকলে এখন আমরা যোগ বিয়োগ করব, এখানে দাগ দিব, বামে দাগ দিব, তারপর ডান দিক যোগ করে লিখব, ডান দিক সম্ভবত বড় হবে, জেডের যোগফল হবে এই, এবং ওয়াইয়ের যোগফল হবে, আমরা এখানে লিখব, ওয়াইয়ের যোগফল হলো 11007 টাকা, আর জেডের যোগফল হবে 13706 টাকা। তো এই দুটো টাকা বাম দিকে নিয়ে আসবো, এই দুটো টাকা বাম দিকে নিয়ে আসবে, যে জেডেরটা জেডের ঘরে নিয়ে আসলাম, ওয়াইয়েরটা ওয়াইয়ের ঘরে নিব। ডান দিকে যোগফল বাম দিকে আনার পরে দুই দিকে আমরা ডাবল দাগ দিয়ে দিব, দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব, দেওয়ার পরে কী করব, এইখানে লিখব ব্যালেন্স সিডি, শেষ তারিখের উদ্বৃত্ত ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডিতে কী করব, এই 11007 টাকা থেকে এই 4000 বিয়োগ করে ওয়াইয়ের ঘরে লিখব, 7007 টাকা হবে। আবার এইখানে 13706 টাকা থেকে উপরের কিছু নাই, না থাকলে তো কিছু বিয়োগ হবে না, অর্থাৎ শূন্য বিয়োগ হবে, কিছু না থাকা মানে শূন্য থাকা। 13706 টাকা থেকে উপরে কিছু নাই, অর্থাৎ 13706 টাকা এইখানে লিখব, এই ব্যালেন্স সিডি। এবং এই ব্যালেন্স সিডিটা ডান দিকে নিচে চলে আসবে, এইখানে, এই যে লক্ষ্য করি, ডান দিকে নিচে চলে আসবে, ব্যালেন্স সিডি বলে আমরা এখানে লিখব এই 7007 টাকা এবং 13706 টাকা। এবং এইখানে লিখব 2023 জানুয়ারি 1, এইখানে হবে 2022 সালে ডিসেম্বর 31 ব্যালেন্স সিডির পাশে, আর এটা যখন ডান দিকে বিডি হবে তখন লিখব 2023 জানুয়ারি 1। এইভাবে আমরা অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই, ঠিক আছে? পরের ক্লাসে আমি কি আলোচনা করব একটু দেখে যাই। এই যে যশোর বোর্ড 2023 সালের সৃজনশীল প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।